নিজের শাড়ি ঠিকভাবে সামলাতে পারে না, সে কিভাবে সংসার সামলাবে? জাঙ্কুকের এমন কথায় জিন পিছন ঘুরে তাকালো। রান্নাঘরে দুপুরের খাবার রান্না করতেছিলেন তিনি। জাঙ্কুকের সামনে এসে দাঁড়িয়ে বললেন, বিয়েটা কেমন পরিস্থিতিতে হয়েছে সেটা ভালো করেই জানো কুকি। তারপরেও এসব অহেতুক কথার মানে কি? জাঙ্কুক একটি নিঃশ্বাস ফেলে বলল, আম্মু, আমি জানি যে বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট, তবে ওর সাথে আমার বৈবাহিক সম্পর্ক পালন করতে হবে এমন কথা তো ছিল না। আজব কথা বলছো কেন কুকি? বিয়ে যখন করেছো বৈবাহিক সম্পর্ক পালন করতেই হবে। আর শোনো, ওর বয়স বেশি না, সবে 17 হয়েছে। ওর এসব বিষয় মানে শাড়ি পরার বিষয় অপটু হওয়াটা স্বাভাবিক। তোমার উচিত ওকে সাহায্য করা, তা না করে তুমি আমার কাছে এসে ওর কথা বলছো। আম্মু প্লিজ, তুমি এখন দয়া করে বলো না ওই মেয়েটাকে শাড়ি পরিয়ে দিতে। আমি এসব পারি না, আর পারলেও করব না। জাঙ্কুক কথাগুলো বলে হনহনিয়ে হেঁটে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। অন্যদিকে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি নিয়ে টানাটানি করছে তিনি। শাড়ির কুচি ধরে গোমরা মুখ করে বলল, ধুৎ ছাই, আমি তো কিছুতেই শাড়িটা ঠিক করে পরতে পারছি না। আল্লাহ গো, প্লিজ আমাকে একটু সাহায্য করো। জিন এর উদ্দেশ্যে তার রুমে এসে দেখলো সে শাড়ির কুচি ধরে দাঁড়িয়ে আছে। জিন মৃদু হেসে তের সামনে দাঁড়ালো। আন্টি, তুমি এসেছো? দেখো না, আমি এই শাড়ি পরতেই পারছি না, তোমার ছেলেকে বললাম একটু সাহায্য করতে। ওরে বাবা, তার যা দেমাগ! জিন হাসি দিয়ে বলল, তোমাদের বিয়েটা হঠাৎ করে হয়েছে তো, তাই কুকি এখনো সবটা মানতে পারছে না, তাই একটু এমন করছে। তা ওনার ঘাড়ে কি আমি জোর করে চেপে বসেছি নাকি? উনিও তো বিয়ের সময় সাই দিয়েছিল বটে, তবে এখন আবার বিগড়ে গেছে। এখন এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি আমার কাছে আয়, তোর শাড়ি ঠিক করে দে, একটু পরে সব লোকজন আসতে শুরু করবে। তে জিনের সামনে এসে দাঁড়ালো। জিন তেকে শাড়ি পরিয়ে দিয়ে বলল, দেখ তো কেমন লাগছে তোকে। তে আয়নার দিকে তাকিয়ে বলল, ওয়াও, কি সুন্দর লাগছে আমাকে শাড়িটা পরে। জিন এসে তের কাঁধে হাত রেখে বলল, আসলে আমার বৌমাকে অতুলনীয় সুন্দর লাগছে। জিনের কথায় তে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো। হয়েছে মা, তোরা লজ্জা পেতে হবে না, তাড়াতাড়ি নিচে আয়, আমি যাচ্ছি। জিন কথাটা বলে রুম থেকে বেরিয়ে চলে গেল। তে আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে। জাঙ্কুক রুমে এসে তেকে আয়নার সামনে দাঁড়িয়ে সাজতে দেখে কিছুটা গম্ভীর মাখা মুখ নিয়ে বলল, তোমার সাজ কি আজকে আর শেষ হবে না? জাঙ্কুকের কথায় তে পিছন ঘুরে তাকালো। জাঙ্কুক তেকে এক পলক দেখে চোখ ফিরিয়ে নিল। যাক, তুমি এসেছো তাহলে। রাগী সাহেব, প্লিজ আলমারির উপর থেকে আমার সুটকেসটা একটু নামিয়ে দেন। হোয়াট? রাগী সাহেব মানে কি? আর তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি কারণে আলমারির উপর থেকে তোমার সুটকেস নামাতে যাব? আমিও সব পারি না। তাহলে তালগাছ হয়েছেন কি করতে? এক লাফে প্লেনে ওঠার জন্য নাকি? এই, একদম এইসব বাজে কথা বলবে না। এই মুখ ভেঙচি কেটে টুলের উপরে উঠে সুটকেস নামানোর চেষ্টা করছে। জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে তে কাণ্ড দেখছে। তে অনেক কষ্টে সুটকেসের নাগাল পেল। যেই সুটকেসটা টান দিয়ে নামাতে যাবে অমনি পা হড়কে পড়ে যেতে গেলে জাঙ্কুক গিয়ে তেকে ধরে ফেললো। জাঙ্কুক রাগান্বিত দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তেকে দাঁড় করিয়ে সুটকেসটা টান দিল। জোরে টান দেওয়ার কারণে সুটকেসটা জাঙ্কুকের মাথায় এসে লাগলো। আহ! জাঙ্কুক সুটকেসটা নামিয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে উঠল, একটু একটু হাসার কি আছে? তে জাঙ্কুকের কথায় জবাব না দিয়ে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো। তারপর পা উঁচু করে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, মিস্টার জাঙ্কুক, আমার সাথে এত রাগ দেখালে কিন্তু তোমারই বিপদ। জাঙ্কুক থেকে নিজের থেকে সরিয়ে বলল, মানে? আমার হবু বরকে পালাতে তুমি সাহায্য করেছো, সেটা কিন্তু আমি ভালো করেই জানি। সো তুমি আমাকে রাগ দেখালে আমি সবাইকে সেটা বলে দেব। মামা, মানে তোমার হবু বর কে ছিল? ওই যে স্টেশনের ছেলেটা, মানে বোগা। জাঙ্কুক অবাক হয়ে বলল, কি? ও তোমার হবু বর ছিল? বিশ্বাস করো, আমি যদি জানতাম ও তোমার হবু বর, তাহলে জীবনেও ওকে পালাতে সাহায্য করতাম না। কেউ কি জেনে শুনে এমন আত পাগলিকে নিজের ঘাড়ে চাপায় নাকি? তে কোমরে হাত দিয়ে বলল, হোয়াট ডু ইউ মিন বাই আত পাগলি? তুমি যা সেটাই বলেছি। যদি বানান না জানো তবে আমাকে বলো, আয়নার উপরে কালো কালি দিয়ে লিখে দেব। জাঙ্কুকের কথায় তে রাগে ফুঁসছে। আমি কিন্তু সবাইকে বলে দেব তুমি আমার হবু বরকে পালাতে সাহায্য করেছো। দেখো তে, আমি ইচ্ছে করে
সাহায্য করিনি। তার চেয়ে বড় কথা, আমি তো জানতামই না ও একটা মেয়েকে ভালোবাসে। কিন্তু ওর বাবা মা বাধ্য করছিল তোমাকে বিয়ে করতে, বিকজ তোমাদের অনেক টাকা আছে। তাই আমি ভেবে দেখলাম এমনটা হলে তিনটা জীবন নষ্ট হবে, তাই আমি ওকে পালাতে সাহায্য করছি। বাট ও তো বলেছিল ওর হবু বউয়ের নাম তেইহুং। আমার নামে তেইহুং, কিং তেইহুং তে। বাহ, নামের তো বাহার আছে, তবে বুদ্ধি তো হাঁটুর নিচে। না হলে কি কেউ অমন টুলের উপর উঠে লাফালাফি করে? জাঙ্কুক কথাটা বলে বিড়বিড় করতে করতে ওয়াশরুমে চলে গেল। এত রাগিবার জুটলো আমার কপালে। রাগি হবেই বা না কেন, নামের মধ্যেই তো রাগ ভরা। তে মুখ ভেঙচি দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। ভাবি, তুমি তো জানো আমার মেয়েটা একটু পাগলি স্বভাবের, তুমি একটু মানিয়ে নিও। জিন আয়ুর হাত ধরে বলল, এত চিন্তা করিস না, তে ঠিক হয়ে যাবে। অল্প বয়স, তাই একটু দুষ্টামি তো করবে। জিনের কথায় আয়ু মৃদু হাসলেন। হয়তো জিনের কথায় তিনি একটু শান্তি পেয়েছেন। জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো তে রুমে নেই। জাঙ্কুক একটি নিঃশ্বাস ফেলে কাবাডের কাছে গেল। কাবাড খুলে দেখে সব কাপড় চোপড় এক পাশে রেখে আর এক পাশে নিজের কাপড় রেখেছে তে। জাঙ্কুকের মুখটা ক্ষণিকে লাল বর্ণ ধারণ করলো। হঠাৎ শাড়িগুলোর উপরে রাখা চিরকুটের দিকে চোখ পড়লো জাঙ্কুকে। চিরকুটটা খুলে পড়তে শুরু করলো। এই যে শুনেন রাগী বাবু, আমি এখন থেকে আপনার বউ। সো আপনার সব জিনিসে আমার অধিকার আছে, যার কারণে এখন থেকে কাবাডের এক পাশে আমার কাপড় থাকবে আর আরেক পাশে আপনার। আর যদি দেখি আমার একটা কাপড়ও নড়চড় হয়েছে, তাহলে বুঝে নিন আপনার কপালে শনি আছে। এটি আপনার সহধর্মিণী। জাঙ্কুক চিরকুটটা মুছে ফেলে দিল। তারপরে কাবাড থেকে একটি পাঞ্জাবি বের করে পরে নিচে গেল। জাঙ্কুক নিচে যেতেই তে ছুটে এসে জাঙ্কুকের সামনে দাঁড়ালো। তুমি কি পাগল তে? বাড়ি ভর্তি মানুষের সামনে এভাবে দৌড়াদৌড়ি করছো? এই শুনো, এত জ্ঞান দেবে না। আমার যা ইচ্ছে আমি তাই করব। জাঙ্কুক তের কথায় কোনো ভ্রুক্ষেপ না করে তার বন্ধুর কাছে চলে গেল। তে ঠায় দাঁড়িয়েছে, মনে হচ্ছে আমাকে না ওনার বন্ধুকে বিয়ে করেছে। তে মুখ গোমড়া করে চেয়ারে গিয়ে বসলো। সুগা এসে তের পাশে বসে বলল, কি হয়েছে ভাবি? বউ ভাতের দিন এমন মুখ কালো করে বসে আছো কেন? হাই রে দেবরজি, তোমার ভাই যা মানুষ, আমার দিকে তো তার খেয়ালই নেই। হাই मैं क्या करूं? তে কাদো কাদো মুখ নিয়ে কথাগুলো বলল। ভাবি, একদম প্যারা নিও না, আমি এক্ষুনি গিয়ে মাকে বলছি। সুগা তের পাশ থেকে উঠে জিনের কাছে গেল। আম্মু, ভাইয়া গিয়ে ইয়োনো ভাইয়ের সাথে গল্প করছে, আর ওদিকে ভাবি মুখ গোমড়া করে বসে আছে। এই ছেলেকে নিয়ে আমি আর পারি না, তুই যা, আমি জাঙ্কুককে ডেকে আনছি। জিন গিয়ে জাঙ্কুকের সামনে দাঁড়ালো। কিছু বলবে আম্মু? কুকি, তোমার এখন তের পাশে বসে থাকার কথা, এখানে দাঁড়িয়ে গল্প করার কথা না। আম্মু, আমি এইসব পারবো না। জিন কড়া কণ্ঠে বলে, সব সময় একঘেয়েমি চলে না, যা বললাম সেটা করো। বাড়ি ভর্তি মানুষের সামনে সিন ক্রিয়েট করো না। জাঙ্কুক আর কিছু না বলে হন হন করে হেঁটে তের পাশে গিয়ে বসলো। নামজুন এসে জিনের কাঁধে হাত রাখলো। জিন পিছনে ঘুরে তাকিয়ে হাসি দিল। যাক, আপনি তাহলে এসেছেন। সারাদিন আপনার ছেলে আমাকে পাগল করে ফেলেছে। কি করব বলো, অফিসে এত কাজের প্রেশার, এত বড় ছেলে থাকার পরেও যদি বুড়ো বাপকে অফিস সামলাতে হয়, তাহলে কি হবে? আজকে অনুষ্ঠান মিটে যাক, তারপরে এই বিষয়ে কুকির সাথে কথা বলতে হবে। জাঙ্কুক পাশে এসে বসায় তের মুখে হাসি ফুটলো। সে জাঙ্কুকের দিকে মুচকি এসে তাকিয়ে আছে। জাঙ্কুক তার দিকে তাকাতেই সে চোখ মারলো। জাঙ্কুক রাগে চোখ করে তের দিকে তাকালো। তে জিহ্বা বের করে জাঙ্কুককে ভ্যাংচালো। জাঙ্কুক একটি দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকিয়ে বসলো। জাঙ্কুক বসে বসে ভাবছে, আচ্ছা আমি যে বোগামকে পালাতে সাহায্য করছি, সেটা তে জানলো কিভাবে? তের তো জানার কথা না। তার মানে ও কি স্টেশনে এসেছিল? জাঙ্কুক তের দিকে তাকালো। তে তো তার বান্ধবীদের নাচ দেখতে ব্যস্ত, চেয়ারে বসে বসে নাচছে। জাঙ্কুক বিরক্ত নিয়ে তেকে বলল, এখানে বসে না লাফিয়ে ওদের সাথে গিয়ে নাচলেই তো পারো। জাঙ্কুকের কথায় তে ভুরু কুঁচকে জাঙ্কুকের দিকে তাকালো। তারপর মুচকি হেসে বলল, তুমি যদি আমার সাথে যাও তাহলে আমি নাচতে রাজি। ডিসকাস্টিং। জাঙ্কুক মুখ ঘুরিয়ে ফেললো। রাতের বেলা জাঙ্কুক তার রুমে এসে দেখে তে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে। জাঙ্কুক গিয়ে তের সামনে দাঁড়ালো। তে মোবাইল থেকে মুখ সরিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? না, তোমার
চাঁদ মুখখানা দেখতে এসেছি। তে জাঙ্কুকের কথা শুনে শোয়া থেকে উঠে বসলো, তারপরে হাসি দিয়ে বলল, ওয়াও, তুমি আমাকে দেখতে এখানে এসেছো? আমি তো হতবাক হয়ে গেলাম। এত হিহি করার কিছু না, তোমাকে দেখতে আসা আমার কোনো ইন্টারেস্ট নেই। কালকে যেমন আম্মুর সাথে ঘুমিয়েছিলে, আজও গিয়ে আম্মুর সাথে ঘুমাও। তুমি কি পাগল নাকি? কালকে তো ঢং করে বাড়িতেই আসোনি, যার কারণে আমি আমার শাশুড়ি মায়ের সাথে ঘুমিয়েছিলাম, কিন্তু আজকে তো তুমি বাড়িতেই আছো। আমি তোমার সাথে এক বিছানায় ঘুমাবো না, তুমি বরং এখানে ঘুমাও, আমি অন্য রুমে গিয়ে ঘুমাচ্ছি। এই না, প্লিজ এটা করো না, আমি একা একা ঘুমাতে পারি না, আমার অনেক ভয় করে। তুমি কি শিশু নাকি যে তোমার একা একা ঘুমাতে ভয় করে? আমি তো শিশুই, তুমি জানো না 18 বছরের আগে সবাই শিশু। উফ, আমি এটা কার পাল্লায় পড়লাম? কার পাল্লায় আবার? তোমার একমাত্র বউয়ের পাল্লায়? তে কথাটা বলেই লজ্জামাখা হাসি দিল। জাঙ্কুক কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। তে বিছানার উপরে উঠে দাঁড়িয়ে বলল, দেখো, আমি খুবই ভদ্র মেয়ে, আমি তোমাকে একদম ডিস্টার্ব করব না, জাস্ট আমাকে একা রেখে চলে যেও না। তে মুখটা গোমড়া করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের কেমন জানি মায়া লাগলো তের কথাটা শুনে। জাঙ্কুক বিছানায় শুয়ে বলল, আমাকে একদম টাচ করবে না। তে জাঙ্কুকের পাশে শুয়ে জাঙ্কুকের এক হাত ধরে বলল, এই হাতটা খালি ধরে ঘুমাবো, না হলে আমার মনে হবে আমি একা ঘুমিয়ে আছি। সারাদিন তো বিন্দাস ঘুরে বেড়াও, আর রাত হলে ভেজা বিড়াল হয়ে যাও নাকি? তে জাঙ্কুকের কথায় কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে ফেলল। জাঙ্কুকও আর কিছু না বলে একটি দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করল। সকালবেলা তের ঘুম ভাঙলো ফজরের আজানের শব্দে। তে মুচকি হাসি দিয়ে উঠে বসলো। জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো সে বিছানায় নেই। তে কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হলো। জাঙ্কুককে দেখে তের মুখে হাসি ফুটলো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, এত সকালে উঠো তুমি? হ্যাঁ, নামাজ তো পড়তেই হবে, তাই না? জাঙ্কুক মুচকি হাসি দিয়ে বলল, ওকে, তুমি অজু করে নামাজ পড়ো, আমি মসজিদে যাচ্ছি। জাঙ্কুক মাথায় টুপি দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। তে বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেল। উজু করে বের হয়ে নামাজ পড়তে বসলো। নামাজ পড়া শেষ হলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তে দেখলো জাঙ্কুক বাড়ির গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে। তে ব্যালকনি থেকে রুমে চলে আসলো। রুমে এসে বিছানায় বসে আছে। কিছুক্ষণ পর জাঙ্কুক রুমে আসলো। জাঙ্কুক টুপিটা টেবিলে রেখে তের সামনে বসে বলল, তে, তোমাকে আমি কিছু বলতে চাই। কি বলবে তুমি? আমার মনে হয় এই সত্যগুলো তোমাকে জানানো উচিত, না হলে তোমার সাথে অন্যায় করা হবে। মানে, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। তে, আমার একটা রিলেশন আছে যার সাথে আমার সম্পর্ক, সে হলো জেনি। আমি ওকে অনেক ভালোবাসি। এই 2 দিন ধরে ও আমাকে অনেক কল করছে, কিন্তু আমি লজ্জায় ওর কল ধরতে পারছি না। আমি কি বলবো ওকে? জাঙ্কুকের কথাগুলো শুনে তে কিছুটা চমকে যায়। পরক্ষণে হাসি দিয়ে বলল, এত চিন্তা করার কিছু নেই, তুমি ওর সাথে কথা বলো, তারপরে দেখো কি হয়। তে, তুমি এই কথা বলছো, এত অবাক হওয়ার কি আছে? দেখো, এখন তো আমারই অনেক লজ্জা লাগছে, আমি তোমাদের মাঝে চলে এসেছি। এত ভেবো না, বুঝলে? আমি কিছুদিন পরেই তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব, টেনশন নেই। তে, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তে একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আপনার থেকে একটা সত্যি লুকিয়েছি, সেটা হলো আমাদের বিয়ে নিয়ে। আমি বিয়ে করতে একদমই রাজি ছিলাম না। আমি পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবাকে তো চেনেনি, সে মেয়েদের পড়াশোনা পছন্দ করে না, তাই আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। তাই আমি বাড়ি থেকে পালাতে গিয়েছিলাম। আর তখনই স্টেশনে গিয়ে দেখি আপনি আমার হবু বরকে পালাতে সাহায্য করছেন। তখন তো আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। আমি বুঝতে পারি যে বিয়েটা ভেঙে যাবে, তাই আমি বাড়িতে ফিরে আসি। কিন্তু তারপরে কিভাবে আপনার সাথে বিয়ে হয়ে যায় আমি নিজেও জানি না। তবে হ্যাঁ, জিন আন্টি সবটা জানতো, কারণ মায়ের পরে উনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তাই আমার মনে হয় জিন আন্টি সবটা জানার কারণে আপনাকে বলে আপনাকে বিয়েতে রাজি করিয়েছে। ও মাই গড, এত কিছু ঘটেছে আর আমি জানি না। তে মুচকি এসে বলল, তা জেনি আপুকে আমায় দেখাবেন না? জাঙ্কুক চমকে গিয়ে বলল, তুমি সত্যি জেনিকে দেখতে চাও? হ্যাঁ, জাঙ্কুক মনে মনে বলল, এখন ওই জেনি মানে ওই গায়ে পড়া মেয়েটার সাথে দেখা করার ইচ্ছে জাগলো। এই মেয়ে, ওর বা কি দোষ? যা গল্প বানিয়েছি ও তো বিশ্বাস করতে বাধ্য। জাঙ্কুকে চুপ থাকতে দেখে তে বলল, কি হলো, কথা বলছেন না কেন? জাঙ্কুক মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা, তা না হয় পরে দেখা যাবে, আগে আমায় এটা বলো, তুমি
তুমি আমাকে একবার তুমি আর একবার আপনি বলো কেন? আমার ভালো লাগে বলতে। জাঙ্কুক আর কিছু না বলে বিছানার একপাশে শুয়ে পড়ল। তে ভুরু কুঁচকে জাঙ্কুকের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, এই লোক কি সবটা সত্যি বলছে নাকি কোনো ঘাবলা আছে? বড়ই কঠিন বিষয়। তে বসে বসে টিভিতে কার্টুন দেখছে। তেকে উদ্দেশ্য করে জিন বলল, তে মা, জাঙ্কুক কি করছে? উনি তো এখনো ঘুমাচ্ছে আম্মু। এত বেলা হয়ে গেল আরো পড়ে পড়ে ঘুমাচ্ছে। জিন জাঙ্কুকের রুমের দিকে হাঁটা দিল। জিন যেতেই সুগা এসে তের পাশে বসলো। তারপরে বলল, কি গো ভাবি, রাতে মনে হয় ভাইয়া অনেক আদর করেছে তাই না? তে চোখ ছোট ছোট করে সুগার দিকে তাকিয়ে বলল, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, তোমাকে বলার তো কোনো প্রশ্নই নেই। তে কথাটি বলে মুখ ঘুরিয়ে ফেললো। সুগা হাসি দিয়ে বলল, তুমি আমার চেয়েও পিচ্চি ভাবি। এই সুগা, একদম বেশি বুঝবি না বলে দিলাম। ভাবি। তে কানে হাত দিয়ে বলল, ষাঁড়ের মতো চেঁচানোর কি আছে? সুগা মুখ গোমড়া করে চলে গেল। তে বসে বসে হাসছে। জিন জাঙ্কুকের রুমে গিয়ে দেখলো সে ঘুমিয়ে আছে। জিন কয়েকবার ডাক দেওয়ার পরে জাঙ্কুকের ঘুম ভাঙলো। জাঙ্কুক চোখ ডলতে ডলতে বলল, আম্মু, এত ডাকাডাকি লাগে কেন? তোর ঘুম ভাঙতে এত টাইম লাগে কেন কুকি? আমি সকালে উঠে নামাজ পড়েছি তো। নামাজ পড়েছিস ভালো কথা, তাই বলে 11টা পর্যন্ত ঘুমাবি? জাঙ্কুক বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জিনের গলা জড়িয়ে ধরে বলল, সরি আম্মু, আর হবে না, হয়েছে। এখন বাচ্চামো বাদ দিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। জাঙ্কুক মুচকি এসে ওয়াশরুমে চলে গেল। জিন নিচে চলে গেলেন। জাঙ্কুক নিচে এসে নাস্তা করতে বসলো। জাঙ্কুক ড্রয়িং রুমের দিকে তাকিয়ে দেখলো তে বসে বসে চকলেট খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখছে। যা দেখে জাঙ্কুক মুচকি হাসলো। জাঙ্কুক নাস্তা শেষ করে উঠতেই হঠাৎ কলিং বেল বেজে উঠলো। তে উঠে গিয়ে দরজা খুলে দিল। তে ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, আপনি কে আপু? তুমি কে? আমি তে। মানে তুমি জাঙ্কুকের বউ? হ্যাঁ। জাঙ্কুক তো জেনিকে দেখে হা হয়ে তাকিয়েছে। জাঙ্কুক মনে মনে বলল, আল্লাহ, এই মেয়ের আসার কি দরকার ছিল? জাঙ্কুক দাঁড়িয়ে জেনি আর তের কথোপকথন শুনছে। জেনি মুচকি এসে বলল, আমি জেনি। জেনি নামটা শুনে তের মুখের হাসি মলিন হয়ে গেল। তে নিজেকে সামলে মুচকি হাসি দিয়ে বলল, আপু, ভিতরে আসুন। হ্যাঁ, ভিতরে তো যাবই। জেনি তের সাথে বাড়ির ভিতরে আসলো। জেনি জাঙ্কুকের সামনে এসে দাঁড়িয়ে বলল, এমনটা তুমি কি করে করলে জাঙ্কু? আমার ভালোবাসা কি মিথ্যে ছিল? জাঙ্কুক চুপ করে দাঁড়িয়ে আছে। সে কি বলবে তাই ভাবছে, কারণ সে জেনিকে পছন্দ করে না, কিন্তু তেকে বলেছে জেনি তার গার্লফ্রেন্ড। তে মুচকি এসে বলল, আপনারা দুজন কথা বলুন, আমি বরং কফি নিয়ে আসছি। তে কথাটি বলে রান্নাঘরের দিকে চলে গেল। তে যেতেই জাঙ্কুক বলল, তুমি এখানে কেন এসেছো জেনি? এটা জানতে যে তোমাকে ভালোবাসাটা কি আমার অন্যায় ছিল? দেখো জেনি, তুমি আমাকে ভালোবাসলেও আমি তোমাকে ভালোবাসি না, সেটা তো আমি ভালো করেই জানি। কিন্তু বিয়ে করার আগে একবার অন্তত জানাতে আমায়। জানানোর পরিস্থিতি ছিল না, আর তোমাকে জানানোর কোনো আগ্রহ ছিল না। জেনি তার ছেলের হাসি দিয়ে বলল, সেই তো, আমি তোমার কে? আসলে কি জানো, আমাদের দুনিয়াটাই বড় আজব। যে যাকে চায় তাকে সে পায় না। থাক, এসব বাদ দেই। আমি তোমাদের মাঝে কোনো ঝামেলা বাজাতে আসিনি, জাস্ট কয়েকদিন ঘুরে চলে যাব। আর তুমি তো জানোই, এই পৃথিবীতে তোমরা ছাড়া আমার আর কেউ নেই। জাঙ্কুক কিছুক্ষণ জেনির দিকে তাকিয়ে থেকে চলে গেল। তুমি কখনোই আমার কষ্ট বুঝবে না জাঙ্কুক। জেনি কথাটা বলে চোখের কোণের পানি মুছে ফেললো। দিন এসে জেনির সামনে দাঁড়ালো। জিনকে দেখে জেনি হাসি দিয়ে ওনাকে জড়িয়ে ধরলো। জিনও জেনিকে জড়িয়ে ধরে মলিন হাসি দিল। তে কফি নিয়ে এসে টেবিলে রাখলো। জেনি জিনকে ছেড়ে বলল, আন্টি, তোমার ছেলের বউ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। জিন জেনির গালে হাত দিয়ে বলল, পারলে আমাকে ক্ষমা করে দিস মা। কেন আন্টি? সব কেনর উত্তর হয় না। তে হালকা কাশি দিয়ে বলল, আপু, আপনার জন্য কফি নিয়ে এসেছি, খেয়ে বলুন কেমন হয়েছে। ভালো না হলেও প্রশংসা করবেন কিন্তু, আমার আবার প্রশংসা পেতে খুব ভালো লাগে। তের কথায় জিন আর জেনি হেসে দিল। জেনি এসে এক কাপ কফি নিয়ে চুমুক দিয়ে বলল, বাহ, তুমি তো অসাধারণ কফি বানাও। বাই দ্য ওয়ে, আমাকে তুমি করে বলবে, বিকজ তুমি আমার অনেকটাই ছোট। ওকে আপু। তে হাসি দিয়ে সিঁড়ি দিয়ে রুমের দিকে চলে গেল। রুমে যেতেই হঠাৎ তার মাথায় একটু ব্যথা অনুভব করলো। তে মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লো। দিন দিন ব্যথাটা কেন যেন এত বেড়ে যাচ্ছে।
জাংকুক ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তে মাথায় হাত দিয়ে বসে আছে। জাংকুক গিয়ে তের সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে তে তোমার? তে মাথায় হাত সরিয়ে বলল, কিছু না, একটু মাথা ব্যথা করছে। মাইগ্রেনের ব্যথা আছে তো। কোনো ওষুধ খাও নাকি? হ্যাঁ, আমার ব্যাগে আছে। ওকে, তাহলে খেয়ে নাও। তুমি একটু দেবে প্লিজ? তে, তোমার কি বেশি খারাপ লাগছে নাকি? আরে না, আলসেমি লাগছে। জাঙ্কুক কিছু না বলে মুচকি এসে তের ব্যাগ থেকে একটি ওষুধের বক্স এনে তের হাতে দিয়ে বলল, অনেকগুলো ওষুধ আছে, আমি তো ঠিক জানি না তুমি কোনটা খাও, তুমি বের করে আনো, আমি পানি দিচ্ছি। জাঙ্কুকের কথায় তে মাথা নাড়ি সম্মতি জানালো। জাঙ্কুক টেবিল থেকে পানির গ্লাস এনে তের হাতে দিল। তে ওষুধ খেয়ে নিল। তে, তুমি বরং শুয়ে রেস্ট নাও, আই থিংক বেটার লাগবে। জাঙ্কুক চলে যেতে গেলে তে জাঙ্কুকের হাত ধরে ফেলল। তের হাত ধরায় জাঙ্কুক পিছনে ফিরে তাকালো। তে উঠে দাঁড়িয়ে বলল, জাঙ্কুক, তুমি কি সত্যি জেনি আপুকে ভালোবাসো? জাঙ্কুক আমতা আমতা করে বলল, হ্যাঁ, বাসি তো। আচ্ছা, আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো। তে, এত তাড়াহুড়োর কিছু নেই। জাঙ্কুক, জেনি আপু এখন এখানে, তো কি হয়েছে? উনি আমাকে আর তোমাকে একসাথে দেখলে কষ্ট পাবে। আর আমি এমনিও দুজন মানুষের মাঝে তৃতীয় ব্যক্তি হতে চাই না। তে কথাগুলো বলে রুম থেকে চলে গেল। জাঙ্কুক অবাক দৃষ্টিতে তে যাওয়ার দিকে তাকিয়ে বলল, তে, কথা বলার ধরন হঠাৎ পাল্টে গেল কেন? জাঙ্কুক কিছু ভেবে ওঠার আগে জেনি তার রুমে এসে দরজায় নক করলো। জাঙ্কুক ইশারা করে বলল রুমে আসতে। জেনি রুমে আসলে জাঙ্কুক জিজ্ঞাসা করল, তুমি কি কিছু বলবে জেনি? আমার তো মনে হয় না কিছু বলার আছে, কারণ আমাদের কথা তো নিচেই হয়ে গেছে। জেনি মুচকি এসে বলল, জাঙ্কুক, আমি জাস্ট তোমাকে কিছু জানাতে এসেছি। কি কথা জানাতে এসেছো? আমি তোমাদের মাঝে কখনোই আসবো না। আর আমি ভালো করেই জানি এর জন্য তুমি আমাকে ইগনোর করছো। তবে জানো, আমি কিন্তু খুব খুশি হয়েছি তুমি তোমার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছো। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি সবটা যখন জানোই তাহলে তো ভালোই। তবে তেকে কিছু বলো না, আমি একটু ওর সাথে মজা করতেছি। তবে কয়েকদিন পরেই বলে দেবো, চিন্তা নেই। জেনি মলিন হাসি দিয়ে বলল, ওকে, আমি থেকে কিছুই বলবো না। তবে সত্যি কথা বেশি দিন চেপে রেখো না, পরে কিন্তু বিপদ বাড়তে পারে। তোমার অ্যাডভাইসের জন্য ধন্যবাদ। জেনি আর কিছু না বলে জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে চলে গেল। জেনি যেতেই জাঙ্কুক একটি দীর্ঘশ্বাস ফেলল। তারপরে মুচকি হাসি দিয়ে বলল, জাস্ট একটু ওয়েট করো মাই বৌরানী, তোমার সাথে মজা করতে ভালোই লাগে। কি সুন্দর বানিয়ে বললাম, আর বিশ্বাসও করে ফেললে। জাঙ্কুক কথাটা বলে নিচে চলে গেল। জাঙ্কুক নিচে গিয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। জাঙ্কুকের দু চোখ থেকে খুঁজছে, তবে জাঙ্কুক থেকে কোথাও দেখতে পাচ্ছে না। হঠাৎ জাঙ্কুকের চোখে পড়লো বাড়ির বাগানে। জাঙ্কুক দেখলো তে একা একা বেঞ্চে বসে আছে। জাঙ্কুক গিয়ে তের সামনে দাঁড়িয়ে বলল, এখানে একা একা বসে আছো কেন? আমার সাথে বসে থাকার কোনো সঙ্গী আছে নাকি? জাঙ্কুক তের কথায় জবাব না দিয়ে তের পাশে বসলো। দুজনের মাঝে নীরবতা। তে নীরবতা ভেঙে বলল, জাঙ্কুক, আমার কেন জানি মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। তবে যতদিন বাঁচি ততদিন আমায় তোমার বুকে একটু জায়গা দেবে প্লিজ? তের কথা শুনে জাঙ্কুকের বুকটা কেঁপে উঠল। সে নিজেকে সামলে তের হাতটা শক্ত করে ধরে বলল, কি হয়েছে তোমার তে? জানি না, তবে মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। জাঙ্কুক তের কথা সহ্য করতে না পেরে শক্ত করে তেকে জড়িয়ে ধরে। তে, একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি তে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তেও জাঙ্কুককে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর তে জোরে হেসে দিল। জাঙ্কুক তেকে ছেড়ে হা হয়ে তের দিকে তাকিয়েছে। তে, তুমি এভাবে হাসছো কেন? তুমি যে আমাকে ভালোবাসো সেটা তোমার মুখ থেকে বের করার জন্য আমি এইসব বলেছি। কারণ জেনি আপুর সাথে তোমার সব কথা আমি দরজার আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলেছি। তে, আর যা নিয়েই মজা করো না কেন, এসব বেঁচে থাকবো না মরে যাব, এইসব কথা যেন আমি আর না শুনি। আর এমন আড়ি পাতা একদমই ঠিক না। বারে, একটা মেয়ের সাথে আমার জামাইকে ছেড়ে দেব, এটা তুমি ভাবলে কি করে? অনেক বকবক করেছো, এখন চলো। জাঙ্কুক উঠে দাঁড়াতেই তে জাঙ্কুকের হাত টেনে ধরলো। জাঙ্কুক পিছন ফিরে বলল, কিছু বলবে তে? তে বসা থেকে উঠে দাঁড়িয়ে জাঙ্কুকের সামনে এসে বলল, কখনো আমায় ছেড়ে চলে যাবে না তো জাঙ্কুক? জাঙ্কুক মুচকি এসে তের গালে হাত দিয়ে বলল, আমি আমার বৌরানীকে ছেড়ে কোথায় যাব? যে আমার হৃদয়ের অংশ, তাকে
আমাকে রেখে কি দূরে যাওয়া যায়? তে হাসি দিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। তবে তে, তুমি কিন্তু আমাকে ভালোবাসি কথাটা বলোনি। আমিও আমার বড়বাবুকে অনেক ভালোবাসি। এভাবে 1 মাস কেটে গেল। জেনি জাঙ্কুকদের বাড়ি থেকে চলে গেছে। জাঙ্কুক আর তের সম্পর্কটা অনেক সুন্দর হয়ে গেছে। একে অপরকে প্রচন্ড ভালোবাসে। তে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বেনি করছে। জাঙ্কুক গিয়ে পেছন থেকে তেকে জড়িয়ে ধরলো। কি হয়েছে জাঙ্কুক? তে, আমাদের মাঝে তো সবকিছুই ঠিক হয়ে গেছে। এই 1 মাস জমি প্রেমও করেছি, এখন অন্তত বাসরটা করতে দাও। তে মুচকি এসে বলল, নিজের অধিকার নিজেই নিয়ে নিতে হয়। বেশ কিছুদিন ধরে জাঙ্কুক খেয়াল করছে তে কেমন জানি চুপচাপ হয়ে গেছে। জাঙ্কুক তেকে ছেড়ে সামনে ঘুরিয়ে বলল, তে, তোমার কি কিছু হয়েছে? আমার আবার কি হবে? তুমি ইদানিং অনেকটা চুপচাপ হয়ে গেছো। কিছু না জাঙ্কুক, এমনি মাথাটা একটু ব্যথা করছে। জাঙ্কুক তের কপালে একটি চুমু দিয়ে বলল, তোমার মাথা দেখছি প্রায় ব্যথা করছে, কালকে রেডি হয়ে থেকো, ডক্টরের কাছে নিয়ে যাব। দরকার নেই তো। জাঙ্কুক ধমকে সুরে বলল, চুপ, আর একটাও কথা শুনতে চাই না আমি। জাঙ্কুকের কথায় তে চুপ হয়ে গেল। জাঙ্কুক মুচকি এসে তের কানের কাছে মুখ নিয়ে বলল, এখন তাহলে বাসরটা সেরে ফেলি। জাঙ্কুকের কথায় তে লজ্জামাখা হাসি দিল। জাঙ্কুক তেকে দেয়ালের সাথে চেপে ধরে তের ঠোঁট জোড়া দখল করে নিল। এক হাত দিয়ে তের কোমরে স্লাইড করছে আর এক হাত দেয়ালের সাথে চেপে ধরে রেখেছে। কিছুক্ষণ পরে তেকে ছেড়ে দিয়ে কোলে তুলে নিল। তে লজ্জায় জাঙ্কুকের বুকে মুখ লুকিয়ে আছে। জাঙ্কুক তেকে নিয়ে বিছানায় শুয়ে দিল, তারপর নিজের ভার তের উপরে ছেড়ে দিল। বাকিটা ইতিহাস। সূর্যের আলো চোখে পড়তেই তের ঘুম ভেঙে গেল। শাড়ি ঠিক করে ওয়াশরুমের দিকে যেতে গেলে হঠাৎ তার মাথা ঘোরা শুরু করলো। সে নিজেকে সামলাতে না পেরে জাঙ্কুকের উপরে পড়ে গেল। তে এভাবে পড়ে যাওয়ার কারণে জাঙ্কুকের ঘুম ভেঙে গেল। জাঙ্কুক ঘুম থেকে উঠে দেখে তে সেন্সলেস হয়ে আছে তার উপরে। জাঙ্কুক এক লাফে উঠে তেকে বিছানায় শুয়ে দিল। এই তে, তে, কি হয়েছে তোমার? তে নিশ্চুপ। জাঙ্কুকের মুখে ভয়ের ছাপ। সে দেরি না করে তেকে কোলে করে নিচে নামলো। জাঙ্কুক এভাবে তেকে কোলে করে নিচে নামতে দেখে সবাই চমকে গেল। জিন এগিয়ে এসে বলল, জাঙ্কুক, কি হয়েছে তে? ও এমন সেন্সলেস হয়ে গেছে কেন? আম্মু, আমি কিছু জানি না, ওকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। সুগা এগিয়ে এসে বলল, ভাইয়া তুমি ভাবিকে নিয়ে এসো, আমি এক্ষুনি গাড়ি বের করতেছি। তেকে নিয়ে হসপিটালে যাওয়া হলো। ডক্টর এসে জাঙ্কুককে বলল, ওনার ব্রেন টিউমার আছে, এখন একদম লাস্ট পর্যায়ে, আজকের মধ্যে অপারেশন না করলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ডক্টরের কথা শুনে জাঙ্কুক হা হয়ে তাকিয়ে আছে। জাঙ্কুক অবাক হয়ে বলল, ওর ব্রেন টিউমার আছে মানে? হ্যাঁ, মেবি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, তাই এমনটা হয়েছে। জাঙ্কুক কিছু না ভেবে ডক্টরের হাত ধরে বলল, প্লিজ আমার থেকে বাঁচিয়ে দিন, ওকে ছাড়া আমি বাঁচবো না। ডক্টর জাঙ্কুকের কাঁধে হাত দিয়ে বলল, নিজেকে সামলান জাঙ্কুক সাহেব, আমাদের যতটা সম্ভব ততটা চেষ্টা করব। তেকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। এতক্ষণে তের মা বাবা এসে হাজির। জাঙ্কুক গিয়ে তের মায়ের সামনে দাঁড়িয়ে বলল, তের ব্রেন টিউমার ছিল? হ্যাঁ বাবা, তার জন্য ওকে ওষুধ খেতে হতো, কিন্তু তে কিছু জানতো না। কিছুদিন আগে ও আমাকে হঠাৎ কল করে বলল, অতগুলো ওষুধ ওকে কেন খেতে হয়। আমি তখন বলতে চাইনি, ও জোর করার কারণে বলে দিয়েছিলাম। ও তখন আমায় বলেছিল, এতদিন যখন আমাকে জানাওনি আমার মধ্যে এত বড় একটা সমস্যা আছে, তখন আমিও ওষুধ না খেয়েই মরবো। ওকে অনেক বুঝিয়েছি, ও আমার কথা শুনেনি। তোমাকে সবটা জানাতে চেয়েছিলাম, তাও জানাতে দেয়নি। আসলে মেয়েটা বড্ড জেদি। ওর ধারণা আমরা তোমাকে এটা না জানিয়ে তোমার সাথে ওর বিয়ে দিয়েছি, মানে তোমাকে ঠকিয়েছি, এর জন্য ও ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল। জাঙ্কুক বাকরুদ্ধ হয়ে তের মায়ের দিকে তাকিয়ে আছে। তার চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়লো। এই পৃথিবীতে যদি আমার তে না থাকে, তাহলে আমি এই পৃথিবীতে থাকবো না। আমি আমার নিজেকে শেষ করে দেব। আমি জানি আল্লাহ, আত্মহত্যা
মহাপাপ, কিন্তু তুমি যদি আমার থেকে ফিরিয়ে না দাও তাহলে আমি ওই পৃথিবীতে বাঁচবো না। ওই মহাপাপ আমি নিজে থেকে করব। উফ, আম্মু, এত টাইম লাগে রেডি হতে তোমার? একটি বাচ্চা মেয়ের কথায় পিছন ফিরে তাকালোতে পিছনে ঘুরে দেখলো জাঙ্কুক টেকুকিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। বাহ রে, আজ তোর বাপের উপরে ফিদা হয়ে যাওয়া আলির বিয়ে। আমি যদি না সাজি তাহলে কি চলে নাকি? উফ তে, এগুলো বলার কি কোনো মানে আছে এখন? পাপ্পাই, আমালি ছাড়ো তো, আমি নিতে যাব। টেকুকি জাঙ্কুকের কোল থেকে নেমে দৌড় দিল। জাঙ্কুক গিয়ে তের সামনে দাঁড়ালো। বাহ, আমার বউরানীকে তো অপূর্ব সুন্দর লাগছে। হ্যাঁ, এগুলো বলতে বলতে আমাকে বুড়ি বানিয়ে ফেলছো। জাঙ্কুক মুচকি এসে বলল, বুড়িকে আবার বুড়ি বানানো লাগে নাকি? তে কোমরে হাত দিয়ে বলল, জাঙ্কুক, ভালো হবে না কিন্তু। তুমি যতদিন আমার সাথে আছো ভালো তো এমনিই হব না। তে মুখ মলিন করে বলল, ওই দিন অপারেশনের সময় মরে গেলেই ভালো হতো, তাহলে আর তোমাকে এত কেউ জ্বালাতো না। জাঙ্কুক জোরে চিৎকার করে উঠল, তে, আমি যদি তোমার মুখে এই সমস্ত কথা একবার শুনি তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। জাঙ্কুককে রেগে যেতে দেখে তে ভয়ে চুপসে গেছে। একটি ঢোক গিলে জাঙ্কুকের হাত ধরে বলল, সরি গো স্বামী। জাঙ্কুক তের দিকে চোখ রাঙিয়ে তাকিয়েছে। তে হালকা হেসে বলল, আর এমন ভাবে বলবো না, হয়েছে, এখন চলো। জাঙ্কুকদের বাড়িতেই জেনির বিয়ে হচ্ছে, কারণ জেনি আপন বলতে কেউ নেই। অনাথ আশ্রম থেকে ছোটবেলায় জিন ওকে নিয়ে এসেছিল, তারপরে বিদেশে পড়াশোনা করানোর জন্য পাঠিয়েছিল, কাজে বিয়ে পড়াচ্ছে। ইউনোর সাথে জেনির বিয়ে হচ্ছে। জাঙ্কুক টেকুকিকে কোলে নিয়ে তের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তে জাঙ্কুকের বুকে মাথা দিয়ে বলল, সব ভালো যায় শেষ ভালো তার। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি হাসল। সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।